আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি শারমিন নিপা। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সাক্ষাৎ, স্মার্ট বাংলাদেশ করতে সহযোগিতা কামনা। আইসিজের নিষেধ অমান্য করে রাফায় ইসরায়েলের হামলা চলছে, আশ্রয় শিবিরে নিহত 40। শিরোনাম শুনছিলেন, এবারে যাব বিস্তারিত খবরে। ঘূর্ণিঝড় রিমালের কারণে এখন পর্যন্ত পটুয়াখালী, সাতক্ষীরা, ভোলা, বরিশাল ও চট্টগ্রামে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে গাছ পড়ে ভোলার লালমোহনে মার্জান নামে এক ব্যক্তি ও দৌলত খানে মাইশা নামে এক শিশু মারা গেছে। আর বরিশালে নির্মাণাধীন একটি ভবনের একাংশ ধসে মারা গেছেন আরও 2 জন। চট্টগ্রামের বাইজিৎ চন্দ্রনগরে দেয়াল ধসে 1 জন নিহত এবং অপর 2 জন আহত হন। এদিকে প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় দুর্বল হয়ে পড়ায় সমুদ্র বন্দরে মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। রিমালের প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকার অন্তত 26 লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। গাছ পড়ে লাইন ছিঁড়ে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের পরিস্থিতি জানতে পারে সরাসরি পটুয়াখালী যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির কি তথ্য রয়েছে আপনার কাছে ইমরান, আর আবহাওয়া পরিস্থিতি কি কোনো উন্নতি হয়েছে কিনা? নিপা, আপনি জানেন যে আবহাওয়ার যে বিশেষ বিজ্ঞপ্তি সেটি 10 নম্বর ছিল, সেটি কমে কিন্তু 3 নম্বর আনা হয়েছে। কিন্তু আবহাওয়ার বিশেষ সংকেত কমানো হলেও আমরা কিন্তু উপকূলে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন দেখছি না। আমরা গতকাল থেকে একই অবস্থা উপকূলে বিরাজ করছে। আমি এই মুহূর্তে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত 0 পয়েন্টে রয়েছি। এখন কিন্তু ভাটা চলছে। তারপর আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকত কুয়াকাটা কিন্তু একেবারে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এখনো কিন্তু বড় বড় ঢেউ এই সমুদ্র সৈকতের তীরে কিন্তু আছড়ে পড়ছে এবং এখানকার যে ঝড়ো হাওয়া সেটি কিন্তু বয়ে যাচ্ছে। সেই সঙ্গে কিন্তু এই উপকূলীয় এলাকায় গতকাল থেকে ভারী থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং বাতাসের তীব্রতা এতটা বেড়েছে যে এই কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় একজন মানুষ দাঁড়িয়ে থাকা কিন্তু অসম্ভব হয়ে পড়েছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় কিন্তু আমরা এখানে প্রশাসনের ব্যাপক যে প্রস্তুতি সেটা কিন্তু লক্ষ্য করেছি। গতকাল কিন্তু এই পটুয়াখালী জেলা প্রশাসন তারা কিন্তু প্রায় 9,000 স্বেচ্ছাসেবক দিয়ে সাধারণ মানুষ যারা বেড়িবাঁধের বাইরে বসবাসরত ছিল তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে নিয়েছে। প্রায় কলাপাড়া উপজেলার কিন্তু প্রায় 13,000 মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আরেকটি বিষয় আপনি আপনাকে জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু এই পটুয়াখালীতে কিন্তু 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল কিন্তু কলাপাড়ায় একজনের মৃত্যু হয়েছে এবং বাউফলে কিন্তু এক বৃদ্ধের মৃত্যু হয়েছে ঘর চাপা পড়ে এবং দুমকি উপজেলায় কিন্তু এক ব্যক্তি কিন্তু গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে। এছাড়া এই ঘূর্ণিঝড় রেমালের যে গতকাল এবং আজ যে 3 দফা যে জোয়ার হয়েছে, এই জোয়ারে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বেশ কয়েকটি স্থান থেকে আমরা খবর পেয়েছি যে বেশ কয়েকটি স্থানের ভেরিবাঁধ কিন্তু ইতিমধ্যে বিধ্বস্ত হয়েছে। লোকালয়ে পানি প্রবেশ করে কিন্তু অসংখ্য বাড়িঘর কিন্তু পানির নিচে তলিয়ে আছে এবং অসংখ্য মাছের ঘের ও পুকুর কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে। এছাড়া কিন্তু এখানে ব্যাপক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই বর্তমানে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এই উপকূলে বৃষ্টি হচ্ছে, সাগর উত্তাল রয়েছে এবং বাতাসের চাপ কিন্তু ক্রমশই কিন্তু বাড়ছে। তো আসলে নিপা, আমার কাছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এই ছিল সর্বশেষ। ইমরান, আপনি নিজেও নিরাপদে থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এবারে খুলনার মংলায় যেতে চাই। সেখানে ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে বিস্তারিত জানাতে এবারে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। ইয়াসিন, খুলনার কোন কোন অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? আপনার কাছে কি তথ্য রয়েছে? আমাদের জানাবেন।
দুঃখিত দর্শক, যান্ত্রিক ত্রুটির জন্য আমরা সরাসরি সেখানে যুক্ত হতে পারিনি। আবহাওয়া পরিস্থিতি ভালো হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দুপুরের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সারা রাত জেগে দুর্যোগ মোকাবিলার সকল প্রস্তুতি তিনি মনিটর করেছেন, তদারকি করেছেন, উপকূলবর্তী এলাকার মানুষের দুঃখ দুর্দশার খবর নিয়েছেন, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। প্রায় 17 ঘন্টা পর চালু হয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা। ভোর 5টা থেকে পুনরায় যাত্রী সেবা সহ রানওয়ের কার্যক্রম শুরু হয়। এর আগে ঘূর্ণিঝড় রিমালের কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার দুপুর থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। কর্ণফুলী তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল দিয়েও যান চলাচল শুরু হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রামে। এতে নগরের নিম্নাঞ্চল সহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। অনেক বাড়ি ও দোকানেও পানি ঢুকেছে। জলাবদ্ধতার কারণে সকালে অফিসগামী মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সোমবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় 132 মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। দর্শক, এবারে আবহাওয়া অফিসে আছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান মিজান, তার কাছে যেতে চাই। মিজান, ঘূর্ণিঝড়ের সবশেষ অবস্থা নিয়ে আবহাওয়া অফিস কি জানালো, আর ঢাকায় তো ঝড় বৃষ্টি চলছে, এ নিয়ে পূর্বাভাস কি? ঢাকায় ঝড় বলা যাবে না, এটাকে আবহাওয়া অফিস বলছেন যে দমকা হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে। আমরা দেখেছি যে ভোর 6টা থেকে এই গুড়ি গুড়ি বৃষ্টি, পরে এটা বাড়তে থাকে এবং এখন যে পরিমাণ বৃষ্টি হয়েছে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, আবহাওয়া অফিস বলছে যে প্রায় 80 মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকাতে এবং এটা চলতে থাকবে। আপনি জানেন যে 3 ঘন্টা পর পর এখানে তাদের বুলেটিন আপডেট করা হয়। আবহাওয়া অফিস থেকে বলছে যে 3টায় একটা বুলেটিন হবে, সেই বুলেটিনে আরও জানা যাবে যে 12টার পরে এই বৃষ্টিপাত কতটুকু বেড়েছে। আর আবহাওয়া অফিস এও জানিয়েছে যে এটা আস্তে আস্তে আসাম হয়ে বেরিয়ে যাবে এই ঘূর্ণিঝড় রিমাল। তার আগে এটা টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট হয়ে সেটা আসামের দিকে যাবে। তো এটা যে বৃষ্টিপাত এবং যে অবস্থা আছে সেটা কালকে পর্যন্ত কিছুটা থাকতে পারে, আজকে রাত পর্যন্ত বেশি থাকবে এবং সকালের পর থেকে এটা কমতে থাকবে এবং আগামীকাল দুপুরের পরে গিয়ে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতে পারে। বুধবার থেকে পুরোপুরি আগের মতো অবস্থা ফিরে আসবে বলে আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর আপনি তো জানেন যে ঢাকার বাইরে যখন আমরা পটুয়াখালীর সকালের দিকে যে অবস্থা দেখেছিলাম যে 110 কিলোমিটার বাতাসের গতিবেগ ছিল, ঢাকাতে 12টা পর্যন্ত 80 মিলিমিটার বৃষ্টি হয়েছে, চট্টগ্রামে 240 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে এটা আরও কিছুক্ষণ পরে গিয়ে বিস্তারিত অবস্থাটা জানা যাবে। তো এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সর্বশেষ তথ্য। মিজান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ঘূর্ণিঝড় রিমালের কারণে 19টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য জানান। আগামী বুধবার 3য় ধাপে এসব উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। ইসি সচিব জানান, অনেক নির্বাচনী এলাকায় জলোচ্ছ্বাসের পানি প্রবেশ করার পাশাপাশি বেড়িবাঁধ ভেঙেছে, কোথাও গাছ উপড়ে পড়েছে এবং কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 19টি উপজেলায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ভারতের কলকাতায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার রাতে এন্টালি থানা এলাকার পিপির বাগান এলাকায় এ ঘটনা ঘটে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শিয়ালদা উত্তর ও দক্ষিণ শাখা ও হাওড়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অনেক জায়গায় মেট্রো পরিষেবা বন্ধ। রবিবার রাত 8টার পর পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 135 কিলোমিটার বেগে আঘাত হানে রিমাল। সকালে ঝড়ের গতিবেগ কমলেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রিমালের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ 24 পরগনা ও
পূর্ব মেদিনীপুর। এতে বহু গাছ ভেঙে পড়েছে, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, ফলে অনেক জায়গা বিদ্যুৎহীন হয়ে পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি বাণিজ্য প্রতিনিধি দল। সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে 4 দিনের সফরে রবিবার রাতে এই প্রতিনিধি দলটি ঢাকায় আসে। প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দ্বিপক্ষীয় বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে অ্যাডভোকেসি করা বাংলাদেশ ইউএস বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশাব। তার সঙ্গে রয়েছেন কাউন্সিলের উচ্চ পর্যায়ের নির্বাহীরা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সহ অন্যান্যরা। এ সময় উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রাপথে মার্কিন ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের অংশীদার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বেশি নীতিগত সুবিধা দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ উপেক্ষা করে রাফায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় রবিবার রাতে চালানো হামলায় অন্তত 40 ফিলিস্তিনি নিহত হন। গাজা উপত্যকার রাফায় নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত তাল আস সুলতান এলাকার একটি আশ্রয় শিবিরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, নিহতদের অধিকাংশই নারী ও শিশু। 2 সপ্তাহ আগে রাফার পূর্বাংশে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরুর পর সেখানে থেকে কয়েক হাজার বেসামরিক ফিলিস্তিনি পালিয়ে এই আশ্রয় শিবিরে চলে আসে। এবারে জানিয়ে দেব খেলার খবর। কিছুটা দেরিতে দল ঘোষণা করার পর টুর্নামেন্টের আর 5 দিন বাকি থাকতে এবার উন্মোচন করা হলো বাংলাদেশ দলের কাঙ্ক্ষিত জার্সি। 15 সদস্যের বিশ্বকাপ জার্সি পরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে বিসিবি। প্রতিবারের মতো এবারও লাল সবুজের মিশেলে বাংলাদেশের ঐতিহ্য আর গৌরব ধারণ করে বিশ্বকাপের জার্সি তৈরি করা হয়েছে। জার্সির সামনে সাদা রঙে লেখা বাংলাদেশের নাম, পেছনে খেলোয়াড়ের নাম ও নম্বর ব্যবহার করা হয়েছে। বুকের এক পাশে বিসিবি, অন্য পাশে 2024 টি-20 বিশ্বকাপের লোগো। এবারের জার্সিতেও রয়েছে সবুজ রঙের আধিক্য, লাল রং ব্যবহার করা হয়েছে স্ট্রাইপ হিসেবে। এবারে টি-20 বিশ্বকাপে ডি গ্রুপে নাজমুল, সাকিব, মোস্তাফিজদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। দর্শক, দীপ্ত সংবাদ শেষ করব, কিন্তু তার আগে জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সাক্ষাৎ, স্মার্ট বাংলাদেশ করতে সহযোগিতা কামনা। আইসিজে নিষেধ অমান্য করে রাফা ইসরায়েলের হামলা চলছে, আশ্রয় শিবিরে নিহত 40। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে।